আশিক যেন কিছুই শুনতে পায়নি। সে এগোতে এগোতে মিতুলের গা ঘেঁষে কপালে কপাল থেকে দাঁড়ালো। মিতুলের শীত দ্বারা বেয়ে যেন শীতল কিছু নেমে যাওয়ার মতো অনুভূতি হলো। আচমকা এই স্পর্শ সে কল্পনাও করেনি। কতক্ষণ সময় পেরোলো ওরা জানে না। হঠাৎ কাশির আওয়াজে সম্বিত ফিরে পেয়ে এলো। মিতুল ঝট করে সরে দাঁড়ালো। তাহমিনা দাঁত কেলিয়ে হেসে বলল, মিষ্টি আপা, ভয় পাইয়েন না, আমি বড় স্যার আপনারে ডাকছে নাস্তা খেতে। আশিক ভাইজান, আপনিও আসেন। তাহমিনা মুচকি মুচকি হাসছে। ওর হাসি দেখতে পেয়ে মিতুল ভারী লজ্জায় পড়ে গেল। কি ভাবছে মেয়েটা আল্লাহই জানে। আশিকের কোনো ভাবান্তর নেই, তার মুখে হাসি হাসি। কি বাজে লোক, আমাকে বিব্রতকর অবস্থায় ফেলে হাসছে। তাহমিনা মনে মনে বলে উঠল, ইস, আশিক ভাইজান আর এই আপাকে একসাথে কি যে সুন্দর লাগে। হে আল্লাহ, তুমি তাড়াতাড়ি এদের মধ্যে মিল করাইয়া দাও। রাতের খাবার খেয়ে চেয়ারম্যান স্যারের কাছ থেকে বিদায় নিয়ে মিতুল রওনা হলো বাসার উদ্দেশ্যে। বারবার নিষেধ করা সত্ত্বেও মিতুলকে পৌঁছে দিতে আশিকও বেরিয়ে পড়ল। গ্যারেজ থেকে গাড়িটা বের করার জন্য সেদিকে যেতেই মিতুল বাদ সাধল। স্যার, আমি গাড়িতে করে যেতে চাচ্ছি না। গাড়িতে যাবেন না, কিসে যাবেন? স্যার, আমি অনেক সাধারণ, আমার চলাফেরাও সাধারণ। আমার দামি গাড়ির চেয়ে রিক্সা বেশি পছন্দ। আমি রিক্সা যাব, আপনি আমাকে একটা রিক্সা ডেকে দিন, আমি চলে যেতে পারবো। মিতুল, প্রথমত এত রাতে আমি কোনোভাবে আপনাকে একা বাসায় যেতে দিচ্ছি না। দ্বিতীয়ত, বাবা যদি জানে আমি আপনাকে একাই পাঠিয়ে দিয়েছি, আমার উপর প্রচণ্ড রাগ করবে। আর আমি মোটেও দায়িত্বজ্ঞানহীন না। রিক্সায় যেতে চান, যাবেন, সমস্যা নেই, আসুন। মিতুল কথা বাড়ালো না। আর এত রাতে অযথা আর তর্ক করতে মন চাইছে না। সে রাস্তার কিনার ধরে দাঁড়িয়ে রইল। এই যে চাচা, যাবেন মালিবাগ? হ, জামু, আসেন। মিতুলকে উঠতে ইশারা দিল আশিক। মিতুল উঠে পড়ার পর এবার সেও উঠে পড়ল। রিক্সাটাই জায়গা কম মনে হচ্ছে। মিতুল একেবারে রিক্সার কিনারা ঘেঁষে বসলো। মনে হচ্ছে যে যে কোনো মুহূর্তে পড়ে যাবে। আশিক বলে উঠল, আমি অস্পৃশ্য, ছোঁয়া যায় না। কেন? এমনভাবে বসছেন যে কোনো মুহূর্তে পড়ে যাবেন। এদিকে সরে এসে বসুন। মিতুল একটু কাছে এসে ঘেঁষে বসলো। এবার রিক্সা চলতে শুরু করলো। রাতের ঢাকা বরাবরই মোহনীয় লাগে। জন্ডিস রঙের নিয়ন বাতিগুলো সারিবদ্ধভাবে জ্বলছে। সেই আলোয় মিতুলের মুখের দিকে তাকালো আশিক। কি অদ্ভুত মায়াবী চেহারা মিতুলের। সাজে না, গোছে না, অথচ কি সুন্দর লাগে দেখতে মেয়েটাকে। ইচ্ছে হয় এই মুখের দিকে তাকিয়ে এক জীবন অবলীলায় কাটিয়ে দিতে। আশিকের বই পড়ার খুব শখ। সে রবীন্দ্রনাথের প্রায় সব লেখাই পড়ে ফেলেছে। রবীন্দ্রনাথের লেখা শেষের কবিতা তার অত্যন্ত প্রিয়। শেষের কবিতায় লাবণ্য তার মনে বিশেষভাবে জায়গা করে নিয়েছিল। সব সময় মনে হতো লাবণ্যর মতো কেউ তার জীবনে যদি আসতো। মিতুলকে আজ এই দ্বিপ্রহর রাত্রিতে লাবণ্যের মতো মায়াময়ী লাগছে। এত মায়াময়ী মেয়েটা তার ডাকে সাড়া দিচ্ছে না, তা ভেবেই মনটা বিষণ্ণ হয়ে ওঠে। তার এখন কবিগুরুর মতো বলতে ইচ্ছে হলো, ও হে কি করিলে বলো, পাইব তোমারে, রাখিব আখিতে আখি। ও হে এত প্রেম আমি কোথা পাবো না গো, এত প্রেম আমি কোথা পাবো না তো, তোমার হৃদয়ে রাখিতে। মিতুল আর চোখে তাকিয়ে দেখলো আশিক ওর দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। সে হালকা কেসে বলল, মানে আমাকে কি নতুন দেখেছেন? আমি আপনাকে নতুনভাবে দেখি। আমাকে দেখার কিচ্ছু নেই। দেখার অনেক কিছু আছে, আপনি বুঝবেন না। বুঝলে আজ আমার এত কষ্ট পেতে হতো না। স্যার প্লিজ। কেন থামিয়ে দেন আমাকে আপনি বারবার? ভালোবাসবেন না আমাকে, মানলাম। আমাকে ভালোবাসতে দেবেন না? এ তো রীতিমতো স্বৈরাচারের প্রেমিকা। আমি স্বৈরাচারী আর প্রেমিকা মানে? অবশ্যই আপনি স্বৈরাচারী। তাই তো নিজের মন মতো সব করেছেন। সামনে থেকে আরেকটা মানুষের মন বোঝার কোনো চেষ্টা আপনি করেছেন না মিতুল। আপনি এসব বলার জন্য আমার সাথে সাথে যাচ্ছেন, তাই না? জি না, যাচ্ছি আপনাকে পাহারায় রেখে বাসায় পৌঁছে দিতে। তাহলে কি আপনি এখন আমার পাহারাদার হয়েছেন? মন্দ নয়, পাহারাদার হয়েছেন। পাহারাদার হতে চাই আজীবনের জন্য। আপনি তো সুযোগ দিচ্ছেন না।
সেই পুরনো ভাঙা ক্যাসেট বাজিয়ে চলেছেন। নতুন কিছু বলুন। নতুন কিছু বলা শুরু করলে তো আপনি এই মুহূর্তে খুব লজ্জায় পড়ে যাবেন। বলবো কি? চুপ থাকুন, আমার মাথা ধরে যাচ্ছে। এর চেয়ে বোধহয় পাথরে ফুল ফোটানো সহজ। কি এক পাষাণের পাল্লায় পড়েছে। বিড়বিড় করে বলল আশিক। কি বিড়বিড় করছেন? কিছু না, আপনার বাসার কাছাকাছি এসে পড়েছে। আমি নেমে যাব এক্ষুনি। ওকে। আশিক নেমে পড়লো আগে। মিতুল নামতে যেতেই একটা পা একটু বেকায়দাভাবে মাটিতে পড়লো, সাথে সাথে সে ব্যালেন্স হারিয়ে ফেললো। মাটিতে পড়ার ঠিক আগ মুহূর্তে একটা শক্ত সমর্থ হাত ওর কোমর জড়িয়ে নিল। সময় যেন থেমে গেছে ওখানেই। মিতুল ভীত চোখে তাকালো আশিকের দিকে। আশিকের চোখে মুখে তখন প্রিয় মানুষটিকে কাছে থেকে দেখার মুগ্ধতা। চশমার কাঁচ ভেদ করে ওই পাশে দুটো সুন্দর চোখ দেখে মিতুল মনে মনে বলল, চোখগুলো এত সুন্দর কেন আপনার? প্রশান্ত মহাসাগরের মতো গভীর কালো, অথচ তারার মতো ঝিকঝিক করছে যেন। ঠিক আছেন? আশিকের প্রশ্নে নিজের বাস্তবতায় ফিরে এলো মিতুল। এ কি, এখনও সে মানুষটার বাহুডোরে? ছিটকে দূরে সরে গিয়ে বলল, ঠিক আছে আমি, ধন্যবাদ। মিতুল, হুম। প্লিজ আমার কথাটা একটু ভাববেন। আজ তো আমার পরিবার সম্পর্কেও জানা হয়ে গেছে আপনার। এর বড় কি আমাকে অবিশ্বাস করে থাকবেন? একটু ভরসা কি করা যায় না? স্যার, আমি কখনো বলিনি আপনি আমার যোগ্য না, বরং আমি আপনার যোগ্য না। আমি আপনার দুনিয়া দেখেছি, কিন্তু আপনি আমার দুনিয়া দেখেননি। আমার পরিবারে আমার অসুস্থ বাবা, আমার ছোট বোন, এরা আমার দায়িত্ব। আমি চাইলেই এদের দায়িত্ব এড়িয়ে নিজে সুখে থাকতে পারি না। এতটা স্বার্থপর হইনি এখনো। মুখে এসব কথা বললেও ভেতরে ভেতরে নিজের মনের কথা জানিয়ে দেওয়ার জন্য গুমড়ে মরছিল মিতুল। রামগরুরের ছানাটা কবে যে তার মনের মধ্যে বসবাস শুরু করেছে তা মিতুলের অজানা। তার নিজেরও বিশ্বাস হচ্ছে না, যার কাছে সারাক্ষণ সে অযথা ঝাড়ি খেয়েছে, বকা খেয়েছে, সেই মানুষটার প্রেমেই সে পড়ে হাবুডুবু খাচ্ছে। এ কি আদৌ বিশ্বাসযোগ্য? তার নিজের মনটা তার সাথে এমন বিশ্বাসঘাতকতা করবে সে ঘুণাক্ষরেও ভাবেনি। আমি আপনার দুনিয়া দেখতে চাই মিতুল, আমাকে একটা বার সুযোগ দিন প্লিজ। আশিকের কথায় সম্বিত ফিরে পেয়ে মিতুল বলল, একদিন সারাদিন তাহলে আমার সাথে কাটাতে পারবেন? হাতে চাঁদ পাওয়ার মতো আনন্দ লাগলো আশিকের মিতুলের কথা শুনে। মেয়েটা কি শেষমেশ তাহলে একটু নরম হচ্ছে? অবশ্যই পারবো। কফি বলুন। পরশু। ঠিক আছে, আমি রাজি। ঠিক আছে, এখন তাহলে বাসায় যান। মিতুল, সাবধানে বাসায় যাবেন। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ির আঁচলটা ঠিকঠাক বসেছে কিনা দেখছিল মিতুল। তুতুল পেছন থেকে বলে উঠল, আপা, কি ভীষণ সুন্দর লাগছে তোমাকে, জানো? তাই বুঝি? হ্যাঁ আপা। ইস, আমার ইচ্ছে হচ্ছে একটা রাজপুত্র খুঁজে এনে তোমার পাশে বসিয়ে দিয়ে এক্ষুনি কবুল বলার ব্যবস্থা করে দিই। আচ্ছা, তাই না? খুব পাকা হয়েছিস তুই আজকাল। সত্যি আপা, তুমি অনেক সুন্দর, ঠিক মায়ের মতো। মায়ের সব রূপ তুমি পেয়েছো। তুই আরো বেশি সুন্দরী রে পাগলি। আপা, আজ তো ছুটির দিন তোমার, তাহলে কোথায় যাচ্ছো? একটা বিশেষ কাজ পড়ে গেছে, তাই বের হচ্ছি। চলে আসবো সন্ধ্যাবেলা। তুই বাবার দিকে খেয়াল রাখিস ততক্ষণ। কিছু আনবো তোর জন্য? ফুচকা নিয়ে এসো আপা, অনেকদিন খাওয়া হয় না একসাথে, সন্ধ্যায় একসাথে খাবো। ঠিক আছে। বলেই তুতুলের গালে ছোট্ট করে চুমু দিয়ে মিতুল বেরিয়ে পড়ল। আজ সে পরেছে হাওয়াই মিঠাইয়ের মতো হালকা গোলাপি রঙের শাড়ি, সাথে সাদা ফুল হাতা ব্লাউজ। চুলগুলো সুন্দর পরিপাটি করে খোপা করা, কানে সুন্দর অ্যান্টিকের ঝুমকো। বাসা থেকে একটু এগিয়ে একটা মোড়ে দাঁড়ালো। আশিক এখানেই আসবে, তার জন্যই অপেক্ষা এবার। প্রায় 15 মিনিট পর আশিকের গাড়িটা দেখা গেল। এতক্ষণে আসার সময় হলো? দাঁড়িয়ে থেকে থেকে মিতুলের পা ব্যথা হয়ে গিয়েছে। গাড়ি থেকে নামতেই আশিককে দেখে চমকে গেল মিতুল। সাদা পাঞ্জাবিতে কি অসাধারণ সুন্দর লাগছে মানুষটাকে। সবসময় ফর্মাল লুকে দেখে এসেছে আশিক স্যারকে, কিন্তু তাকে যে পাঞ্জাবিটা এত সুন্দর লাগে আগে কখনো জানতেও পারেনি। চোখে চশমা, সাদা পাঞ্জাবি, হাতে ঘড়ি, চুলগুলো সুন্দর করে আঁচড়ানো, গালে হালকা খোঁচা খোঁচা দাড়ি, সব কিছু মিলিয়ে কি অদ্ভুত মোহনীয় লাগছে। মিতুল এক দৃষ্টিতে তাকিয়ে রইল। দুঃখিত মিতুল যে আমি পরে দেরি হয়ে গেল। রাগ করেছেন? যদি বলি করেছি। রাগ করাটা আপনার অধিকার, মাফ চাওয়া আমার অধিকার। প্লিজ মাফ করে দিন। মাফ চাওয়ার এমন আদুরে ভঙ্গি দেখে মিতুল আইসক্রিমের মতো গলে গেল। ফিক করে হেসে বলল,
ঠিক আছে, মাফ করলাম। এবার বলুন, গাড়ি নিয়ে এলেন কেন? আমি আজও রিক্সা চড়বো। ওকে গাড়ি ফেরত পাঠাচ্ছে। আর কিছু? রিক্সা ডেকে আনুন। ওকে ম্যাম, যাচ্ছে। বলে রওনা দিতেই মিতুল পেছন থেকে বলে উঠল, আপনাকে আজ শুভ্রর মতো লাগছে, জানেন? কোন শুভ্র? হুমায়ুন স্যারের শুভ্র, পড়েননি? ও হ্যাঁ, পড়েছে। শুভ্র তো ভীষণ সুন্দর। তার মানে আমিও সুন্দর। তার মানে সামথিং সামথিং। বলেই ফিচেল হাসি দিল আশিক। হ্যাঁ, ঘোড়ার ডিম। একটু প্রশংসা করেছি, আপনি তো একেবারে আকাশে উঠে গেলেন। যান যান, রিক্সা ডেকে নিয়ে আসুন, আমার পা ব্যথা হয়ে গেল। যাচ্ছি যাচ্ছি বলে দৌড় দিল আশিক। হাত উঁচিয়ে উঁচিয়ে রিক্সা ডাকতে লাগলো সে। মিতুল সেদিকে তাকিয়ে দৃশ্যটা উপভোগ করতে লাগলো। মানুষের জীবনে এমন সুন্দর মুহূর্ত বোধহয় খুব কমই আসে। তার পছন্দের মানুষটা তাকে খুশি করতে কত চেষ্টা করে যাচ্ছে। মনের কথা জানানোর পর থেকে আশিকের মিতুলের প্রতি দায়িত্ববোধ, কেয়ারিং সব কিছু মিতুলের মনকে ভীষণভাবে প্রবাহিত করছে। স্কুল কলেজ লাইফে কখনো কোনো ছেলের দিকে চোখ তুলে তাকায়নি মিতুল। কেউ তার পাশে আসার সুযোগও পায়নি। আজ 25-এ এসে তার জীবনে সৌম্য দর্শন এক পুরুষের আবির্ভাব ঘটেছে, যে সম্পর্কে তার ঊর্ধ্বতন কর্মকর্তা, অথচ সে সম্পর্ক একপাশে রেখে মানুষটা হয়ে গিয়েছে মিতুলের অনেক কাছের। সে বারবার বলতে চেষ্টা করেছে ভালোবাসে, ভালোবাসতে চাই, পাশে থাকতে চায়। মিতুল এবার সেই ডাকে সাড়া দিতে চায়, বলতে চায়, আমিও বোধহয় আপনাকে ভালোবাসি আশিক। আপনার ভালোবাসা আমাকে বাধ্য করেছে আপনাকে ভালোবাসতে, আপনার সাথে থাকতে, আপনাকে পাশে রাখতে। ভাবতে ভাবতে মিতুল আশিকের দিকে এগিয়ে গেল। তার নজরে এলো না, খুব কাছেই একটা গাড়ি সাঁ করে ছুটে আসছে তার দিকে খুব হিংস্রভাবে। ডক্টর শিহাব, মিতুলের অবস্থা কেমন? প্রশ্ন শুনে নিশানের দিকে তাকালেন ডাক্তার শিহাব। দেখুন, এই মুহূর্তে তো আমরা কিছুই বলতে পারছি না। আমার আঘাতটা গভীর, এই জন্য ইন্টারনাল কোনো ড্যামেজ হয়েছে কিনা সেটা আমাদের জানতে হলে একটু ধৈর্য ধরতে হবে। নিশানের চোখে মুখে অজানা আশঙ্কা। কি থেকে কি হয়ে গেল? আশিককে কিভাবে সামলাবে? ওদিকে মিতুলের বাবা আর বোন হাসপাতালের করিডোরে বিধ্বস্ত অবস্থায় আছে। নিশানের কেমন পাগল পাগল লাগলো। তুতুল মা, ডাক্তারের কাছে একটু যাবি মা? কোনো খবর কি আছে? মিতুলের জ্ঞান ফিরেছে কিনা একটু জিজ্ঞেস কর গিয়ে মা। অস্থির কণ্ঠে শওকত সাহেব বলে উঠলেন। তুতুলের চোখ অশ্রুসিক্ত। কোনো দিন স্বপ্নেও এমন দিন কল্পনা করেনি সে। আপা কি সুন্দর সেজেগুজে বের হলো, ফিরে আসবে সন্ধ্যায় বলে কথা দিল, কিন্তু এ কি হয়ে গেল? এমন তো কথা ছিল না। বাবার মুখটার দিকে তাকানো যাচ্ছে না, বাবার মুখটা এত অসহায় লাগছে। তুতুলের ভীষণ মায়া হলো বাবার মুখটার দিকে তাকিয়ে। সে অস্ফুট স্বরে বলল, ডাক্তার সাহেব বলেছে আবার খুব দ্রুত জ্ঞান ফিরবে। তুমি একটু শান্ত হও বাবা। কিছু খাবে? আনবো কিছু? না রে মা, কিছু খাবো না। মেয়েটা ভিতরে একা, আমার বুকটা কেমন করছে রে। একা কোথায়? সব ডাক্তার নার্সরা আছে তো। তুমি একটু শান্ত হয়ে বসো বাবা। তুতুল বাবাকে যদিও সান্ত্বনা দিয়ে যাচ্ছিল, কিন্তু মনে মনে সে ভীষণভাবে ভেঙে পড়ছে। মন বারবার একটাই প্রশ্ন করে যাচ্ছিল, আপা ভালো হয়ে যাবে তো? করিডোরের এক কোণে উদ্ভ্রান্তের মতো বসে আছে আশিক। তার গায়ের পাঞ্জাবিটা লাল রক্তে মাখামাখি। নিশান আশিকের দিকে এগিয়ে গেল, আস্তে করে কাঁধে হাত রেখে বলল, দোস্ত, মিতুল ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। নিশানের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল, যেন এখানে কি হচ্ছে সে কিছুই বুঝতে পারছে না। আশিককে চুপ থাকতে দেখে ওর কাঁধ ধরে ঝাঁকুনি দিয়ে নিশান আবারও বলল, কি হয়েছিল দোস্ত? এমন অ্যাক্সিডেন্ট হলো কিভাবে? নিশানের প্রশ্ন শুনে আশিকের চোখ ভেসে উঠল সেই দৃশ্য। ফ্ল্যাশব্যাক। আশিক রিক্সাটা ঠিক করে মিতুলের দিকে তাকাতেই দেখতে পেল মিতুল রাস্তা পার হয়ে তার দিকেই আসছে। হঠাৎই ওর চোখ গেল গাড়িটার দিকে। সাঁ করে ছুটে এলো চকিতেই। মিতুল বলে চিৎকার দিয়ে সেদিকে দৌড়ে যেতেই মিতুলকে নিষ্ঠুরভাবে ধাক্কা মেরে গাড়িটা চলে গেল। এরপরের কয়েক মুহূর্ত আশিকের মনে নেই। তার শুধু মনে আছে সে রাস্তায় বসে আর মিতুল তার কোলে শুয়ে আছে। পাঞ্জাবিটা রক্তে ভিজে একাকার। সে একটানা চিৎকার করে লোকজনকে ডেকে ডেকে বলছে, প্লিজ একটু সাহায্য করুন আমাকে, প্লিজ। বর্তমান। আশিকের মুখে ঘটনার বর্ণনা শুনে নিশানের মনটা ব্যথায় ভারাক্রান্ত হয়ে গেল। এত ভালো আর মিষ্টি একটা মেয়ের ভাগ্যে এমন দুর্ঘটনা লেখা ছিল স্বপ্নেও ভাবেনি। মিতুলের জন্য দুঃখ করবে নাকি বন্ধুকে সান্ত্বনা দিবে, কোনটা করবে ভেবে ভেবে নিশানের মাথাটা ফাঁকা লাগলো। দোস্ত, তোর পাঞ্জাবিটা বদলানো দরকার। চল বাসায় চল, ডাক্তার মিতুলকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। ওর পাশে অনেকেই আছেন,
তুই বাসা থেকে জামাটা বদলে আয়, চল। না না, আমি কোথাও যাব না। ওকে ফেলে আমি কিছুতেই যাব না। জানিস দোস্ত, চাকরিতে জয়েন করার দিন থেকে ওকে কতভাবে যন্ত্রণা দিয়েছে আমি। অফিসের টাইমের বাইরেও কাজ দিয়ে বসিয়ে রেখেছে। আমার সাথে এসব নিয়ে ঝগড়া করেছে, তর্ক করেছে। আমি খেপে কি আরো বেশি বেশি খাটিয়েছে। এখন সেসব ভেবে আমার বুকটা কষ্টে ঝাঁঝরা হয়ে যাচ্ছে। আমি তো ভালোবেসে ওকে অনেক সুখী করতে চেয়েছিলাম, কিন্তু আমার ভালোবাসাকে এভাবে মৃত্যুর সাথে লড়তে দেখতে হবে আমি তো স্বপ্নেও ভাবিনি। আমার ভাগ্যটা এমন কেন বলবি? মাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম, সেই মা আমাকে একা করে চলে গেল। আজ এত বছর পর কাউকে দেখে বাঁচতে খুব মনে চেয়েছে, অথচ সেও আমাকে ছেড়ে চলে যাচ্ছে। কেন এমন ভাগ্য আমার? বলতে বলতে কান্নায় ভেঙে পড়ল আশিক। নিশান কি বলবে ভেবে পেল না। আশিক ছোটবেলায় মাকে হারিয়ে যে যন্ত্রণার জীবন পার করে এসেছে, আজ সেই ঘটনার আবারও পুনরাবৃত্তি হলে আশিককে সামলানো যাবে না। এ কোন কঠিন পরীক্ষায় ফেললো আল্লাহ। দোস্ত, ও সুস্থ হয়ে যাবে তো? প্লিজ বল। ডাক্তার কি তো কিছু বলেছে? প্লিজ বল আমাকে, ও বাঁচবে তো? তোরা কিছু লুকাচ্ছিস না আমার থেকে? আশিক অনর্গল প্রশ্ন করে গেল নিশানকে। তুই শান্ত হ আশিক, ডাক্তার বলেছে ধৈর্য ধরতে হবে আমাদের। তুই এমন করলে কিভাবে হবে বল? এখন আমাদের কঠিন পরীক্ষার সময়, ধৈর্য ধরতেই হবে ভালো একটা খবর পাবার জন্য। আমি ওকে দেখতে চাই। ডাক্তার তো ঢুকতে দিচ্ছে না রুমে। প্লিজ ডাক্তার কি বল, আমি ঢুকতে চাই। তুই আগে শান্ত হ, আমি ব্যবস্থা করে দেব। তুই বস, আমি আসছি। বলেই নিশান ডিউটি ডাক্তারের রুমের দিকে এগিয়ে গেল। তুতুল একটু দূরে বসে দুই বন্ধুর আলাপচারিতার দিকে লক্ষ্য করছিল। আশিকের দিকে ভালোভাবে চোখ বুলিয়ে বুঝতে পারলো তার আপাকে এই ভাইয়াটাই নিয়ে এসেছে হাসপাতালে। সে চেয়ার ছেড়ে উঠে গুটি গুটি পায়ে এগিয়ে গেল আশিকের কাছে। ভাইয়া শুনছেন? কিশোরী কণ্ঠ শুনে সেদিকে তাকিয়ে দেখল মিতুলের চেহারার কাছাকাছি একটি মিষ্টি দেখতে মেয়ে দাঁড়িয়ে আছে তার সামনে। তার চোখ ভেজা, গালে পানির শুকনো দাগ, চুল উস্কো খুস্কো। মিতুলের ছোট্ট বোন। কথাটা মাথায় এলো আশিকের। হাসপাতালে আসার পর মিতুলের বাসায় খবর জানানোর পর নিশ্চয়ই ওর বোন আর বাবা চলে এসেছে। এতক্ষণ বিভিন্ন ফর্মালিটিস নিয়ে ব্যস্ত থাকায় আশিক সেদিকে নজর দিতে পারেনি। সে তুতুলের দিকে তাকিয়ে পাশের চেয়ার দেখিয়ে বলল, এখানে বসো। তুতুল চেয়ারে বসে পড়ল। ভাইয়া, আমি তুতুল, মিতুল আবার ছোট বোন। আপাকে কি আপনি হসপিটালে নিয়ে এসেছেন? হ্যাঁ, আমি এনেছি। আপনি কি আবার পূর্ব পরিচিত কেউ? হ্যাঁ, তোমার আপা আমাদের অফিসে জব করে। ও আচ্ছা, সরি সরি, আপনাকে ভাইয়া ডেকেছি। আমার বোধ হয় স্যার বলা উচিত। তুমি আমাকে ভাইয়াই বলবে, কোনো স্যার না। তুতুল আশিকের দিকে ভালো করে তাকালো। কি সুন্দর দেখতে আবার বসটা। চেহারাটা অনেক সিনেমার নায়কদের মতো। ব্যবহার কি সুন্দর। ভাইয়া, আমার আবার সুস্থ হয়ে যাবে তো? ওই যে দেখুন আমাদের বাবার হার্টের সমস্যা আছে, সাথে আরো অনেক রোগ। আপা আমাদের সংসারের জন্য দিন রাত খাটে, কষ্ট করে। সেই আপাকে আইসিইউর বেডে দেখে বাবার অবস্থাও খারাপ হয়ে পড়েছে। আবার যেমন আমি আর বাবা ছাড়া কেউ নেই, আমাদেরও আপা ছাড়া কেউ নেই ভাইয়া। বলতে বলতে হু হু করে কেঁদে উঠল তুতুল। অসম্ভব এই মায়াবতী কিশোরীর কান্না দেখে আশিকের ভেতরটা ক্ষতবিক্ষত হলো। তার নিজের কোনো ভাই বোন নেই। ভাই বোনের মায়া মমতা কী জিনিস সে জানে না। আজ তুতুলকে কাঁদতে দেখে আশিকের মনে হলো তার নিজের এমন একটি ছোট বোন থাকলে কি ভীষণ ভালো হতো। কি মায়া নিয়ে ভাইয়া বলে ডাকছে। সেই মায়ার টানেই হয়তো আশিক তার হাতটা তুতুলের মাথায় রাখলো, রেখে হাত বুলিয়ে দিতে দিতে বলল, একদম কাঁদবে না, আমি আছি না, তোমার আবার কিচ্ছু হবে না। তোমার আবার সুস্থ হয়ে যদি জানে তুমি এমন কান্নাকাটি করেছ, সে কষ্ট পাবে। তুমি তাকে কষ্ট দিতে চাও? কাঁদো কাঁদো কণ্ঠে তুতুল বলল, না, কখনো চাই না। এই যে চোখ মুছে ফেলেছি। বলে চোখ মুছতে লাগলো দু হাতে। আশিক তুতুলের মাথায় তখনও হাত বুলিয়ে যাচ্ছিল আর ভাবছিল মিতুল কত ভাগ্যবতী, ওর এমন একটা পুতুলের মতো মায়াবী ছোট্ট বোন আছে। বারান্দাটা শুনশান নীরব। তুতুল আর ওর বাবাকে বুঝিয়ে সুঝিয়ে কিছু সময়ের জন্য বাসায় পাঠিয়ে দিয়েছে আশিক আর নিশান। নিশান গিয়েছে আশিকের বাসায় ওর জামা কাপড় নিয়ে আসার জন্য। ছেলেটা রক্ত ভেজা পাঞ্জাবি নিয়েই বসে আছে ঘন্টার পর ঘন্টা। রাত বেড়ে চলায় আশেপাশের পরিবেশ অনেকটাই নীরব হয়ে গিয়েছে। ওয়েটিং চেয়ারগুলো বেশিরভাগই খালি। সেখানে গুটিসুটি ভঙ্গিতে আশিককে বসে থাকতে দেখে ডাক্তার শিহাব এগিয়ে গেলেন, পাশে বসে বললেন, আশিক সাহেব বাসায় যাননি? না ডাক্তার, মিতুলের কোনো ভালো আপডেট না পাওয়া পর্যন্ত আমি কোথাও যেতে চাচ্ছি না। মিস তিতুল একধারে খুব লাকি, আবার আনলাকিও বটে।
কিভাবে? এই পৃথিবীতে খুব কমই মানুষ বিশুদ্ধ ভালোবাসার সন্ধান পায়। মিতুল পেয়েছেন, তাই তিনি লাকি। আর আল্লাহ কি কেন? ওনার সহজ পৃথিবীর সমস্ত ভালোবাসা উজাড় করে দেওয়ার জন্য একজন তার জন্য বাইরে বসে আছে, অথচ সেই ভালোবাসাটুকু গ্রহণ করার জন্য এই মুহূর্তে তিনি চেতনায় নেই, তাই তিনি আল্লাকি। ডাক্তার শিহাব মুগ্ধ হয়ে দেখলেন তার কথা শুনে সামনে বসা ভীষণ রূপবান ছেলেটির চোখে জল ভরে গিয়েছে। একজন নারী পুরুষের জন্য কাঁদলে সেই দৃশ্য অনেকটাই স্বাভাবিক, কিন্তু যখন একজন পুরুষ একজন নারীর জন্য কাঁদে, এই দৃশ্য পৃথিবীর সবচেয়ে মধুর দৃশ্যের মধ্যে অন্যতম। আপনার ডাক্তার না হয়ে দার্শনিক হওয়া উচিত ছিল। আশিকের কথা শুনে ডাক্তার শিহাব মুচকি হেসে বললেন, আশিক সাহেব, আপনার মনে আছে আপনি হাসপাতালে অসুস্থ হয়ে ভর্তি ছিলেন, তখন মিস তিতুল সারা রাত আপনার পাশে ছিলেন। জীবন কেমন চক্রের মতো, তাই না? আজ তিনি অসুস্থ, আর সৃষ্টিকর্তার ইচ্ছায় আপনিও আজ তার পাশে। দুটো ঘটনাই প্রত্যক্ষদর্শী আমি, তাই আপনি না বললেও আমি অনেক কিছু বোঝার ক্ষমতা রাখি। আশিকের কাঁধে হাত রেখে ডাক্তার শিহাব বললেন, বি ব্রেড ইয়াং ম্যান, সি উইল বি অল রাইট ইনশাল্লাহ। থ্যাংক ইউ ডক্টর, আপনি খুব চমৎকার একজন মানুষ। প্রথম পুরুষেও বুঝতে পারেনি। ডাক্তারদের লোকেরা কাঠখোটায় ভাবে প্রথম আলাপে। ইটস ওকে। মিতুলের কখন জ্ঞান ফিরতে পারে ডক্টর? আশা করি খুব শীঘ্রই। খুব জোর বেঁচে গিয়েছে। আঘাতটা আর একটু গভীর হয়ে হয়তো আমরা তাকে বাঁচাতে পারতাম না। আমার তো সেমন হলো। আমার ওকে একা ছেড়ে যাওয়া একদম উচিত হয়নি। বলতে বলতে দু হাতে নিজের চুলগুলো খামচে ধরলো আশিক। নিজেকে দোষারোপ করবেন না, ভাগ্যের উপর কারো হাত নেই। আশিক সাহেব, যদিও দেখা করতে দোয়াটা এই মুহূর্তে ঠিক উচিত নয়, কিন্তু আমি চাই আপনি মিতুলের সাথে একবার দেখা করুন, কথা বলুন। সে গভীর ঘুমে থাকলেও ব্রেন সচল। আপনার কথাবার্তা তার ব্রেনে পৌঁছালে হয়তো তার জেগে ওঠার চান্সটা বাড়তেও পারে। ডাক্তার শিহাবের কথা শুনে আশিকের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল আনন্দে। থ্যাংক ইউ সো মাচ ডক্টর, থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। আসুন আমার সাথে। আইসিইউর ঘরটা শীতাতপ নিয়ন্ত্রিত হওয়ায় চারপাশে অদ্ভুত ঠান্ডা। আশিক কাঁচের দরজাটা হাত দিয়ে আস্তে ঠেলে ভেতরে ঢুকলো। পর্দায় ঘেরা বেডে মিতুলকে শুইয়ে রাখা হয়েছে। পর্দাটা অল্প ফাঁক করে সেদিকটা দৃষ্টি দিতেই চোখ পড়ল সাদা চাদর গায়ে জড়ানো, নাকে নল, মাথায় ব্যান্ডেজ নিয়ে শুয়ে থাকা মিতুলকে। আশিকের মনে হলো রূপকথার পাতা থেকে উঠে আসা কোনো শুভ্র পরী পৃথিবীর সমস্ত সৌন্দর্য নিয়ে এই আইসিইউর ঘরে শুয়ে আছে। চোখ ভর্তি হয়ে এলো অশ্রুজলে। ছলে ছলে চোখে মিতুলের একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে ধরা গলায় আশিক বলল, সচেতন অবস্থায় আপনার এই হাতটা ধরলে আপনি নিশ্চয়ই খুব অবাক হতেন, লজ্জা পেতেন, কিংবা রাগ করতেন। আপনার সে চেহারাটা দেখার আমার কি যে লোভ আপনি যদি জানতেন। প্লিজ একটিবারের জন্য ঘুম ভেঙে উঠে পড়ুন মিতুল। কথা দিচ্ছে আপনাকে অফিসের কাজে বেশি খাটাবো না, বকাঝকাও করবো না, আমাকে ভালোবাসতে বলবো না, বারবার ভালোবাসিও বলবো না, বিরক্ত করবো না। তবুও প্লিজ চোখটা খুলুন। বলতে বলতে চোখ পেয়ে অনর্গল অশ্রু গড়িয়ে পড়তে লাগলো তার। পাশে দাঁড়িয়ে থাকা নার্সটি ভীষণ অবাক চোখে সেই দৃশ্যটির দিকে তাকিয়ে রইল। সচরাচর এমন দৃশ্য দেখা যায় না, অন্তত তার জীবদ্দশায় এমন দৃশ্য সে দেখেনি। স্যার শান্ত হন প্লিজ, আপাতত বাহিরে গিয়ে অপেক্ষা করুন। ম্যামের সেন্স ফিরে এলে আপনাকে জানানো হবে। সিস্টার, ও সেন্স ফিরবে তো? এতগুলো আছে কেন? অবশ্যই ফিরবে স্যার, আপনার ভালোবাসা ম্যামকে নিশ্চয়ই ফিরিয়ে আনবে ইনশাল্লাহ। আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকুন। আশিক অবাক হয়ে ভাবলো, যে ভালোবাসা সবাই দেখতে পায়, সে ভালোবাসা যার জন্য সেই কেন দেখতে পেল না আজও? নিষ্ঠুরের মতো কেন তাকে ফাঁকি দিয়ে চলে যেতে চেয়েছিল পাশানি? একবার উঠুক, এই প্রশ্ন সে অবশ্যই করবে মিতুলকে। মিতুলের যখন চোখ খুললো তখন সকাল হয়ে এসেছে। নার্স সাথে সাথে ডিউটি ডাক্তারকে জানালো পেশেন্টের জ্ঞান ফিরেছে। ডিউটির ডাক্তার এসে চেক আপ করে জানালেন মিতুল এখন বিপদমুক্ত। একটু পর ডাক্তার শিহাব এলেন। মিতুলকে দেখে হালকা হেসে বললেন, বেশ ভয় পাইয়ে দিয়েছিলেন সবাইকে। আপনার বাবা, বোন আর সব শুভাকাঙ্ক্ষীরা আপনার জন্য কী পরিমাণ টেনশনে ছিল আপনি জানেন না। আল্লাহর কাছে শুকরিয়া, আপনাকে আমরা সেভ করতে পেরেছি। মিতুলের মাথায় এখনও হালকা হালকা যন্ত্রণা, তবুও সে বলতে চেষ্টা করলো, থ্যাংক ইউ ডক্টর সাহেব, কিন্তু আমার মাথাটা এখনও যন্ত্রণা করছে। একটু সময় লাগবে, পুরোপুরি সেরে উঠুন, রেস্ট নিতে হবে অনেক। আমার বাবা আর বোন কোথায় ডাক্তার সাহেব?
ওনারা বাইরেই আছেন, আমি ডাকছি ওনাদের, আপনি রেস্ট করুন। একটু পরে তুতুল আর শওকত সাহেব এলেন। তুতুল মিতুলকে ধরে কান্নাকাটি শুরু করলো। শওকত সাহেবেরও চোখ ভিজে এলো মুহূর্তেই। আপা তুমি খুব খারাপ জানো, তোমার জন্য কাঁদতে কাঁদতে আমার চোখের সব পানি শুকিয়ে গেছে জানো তুমি। আমি এখন সুস্থ আছি তো, কাঁদিস না প্লিজ। বাবা কেমন আছো তুমি? মুখটা এত শুকিয়ে গেছে কেন তোমার? শওকত সাহেব মেয়ের হাত ধরে শিশুদের মতো কেঁদে উঠে বললেন, মারে 2টা দিন, আজ 2 দিন কেমন কেটেছে তোকে কি করে বোঝায়? তোকে ছাড়া আমরা যে খুব অসহায় রে মা। আপা জানো, বাবা কাল থেকে ঠিক করে খায়ও নি। বাবা এমন করলে হবে? এমন করলে আমি ভীষণ রাগ করব। পরে সে রাগ তুমি ভাঙাতে পারবে না কিন্তু। শওকত সাহেব মিতুলের মাথায় হাত বুলিয়ে বললেন, এই যে এখন তুই সুস্থ হয়েছিস, এখন ঠিক করে খাবো, পেট ভরে খাবো রে মা। বাবার কথা শুনে মিতুলের চোখ ভিজে উঠল। গাড়িটা যখন তাকে ধাক্কা দেয় সেই মুহূর্তে মনে হয়েছিল আর কোনোদিন এই প্রিয় মুখগুলোকে দেখতে পারবে না সে। সেদিনের কথা মনে পড়তেই আশিক স্যারের কথা মনে এলো। আশিক স্যার কোথায়? এখানে তো আশেপাশে দেখা যাচ্ছে না। বাবা সামনে আছেন, না হলে তুতুলকে জিজ্ঞেস করে দেখা যেত। মনে মনে ব্যাকুল হয়ে পড়ল মিতুল আশিক স্যারের কথা জানার জন্য। স্যার কোথায় আপনি? মনে মনে বলে উঠল সে। মিতুলকে আইসিইউ থেকে নর্মাল বেডে শিফট করা হয়েছে। তুতুল রীতিমতো মিতুলের আম্মা বনে গেছে, বিভিন্নভাবে মিতুলের সেবা করে যাচ্ছে। বাবাকেও পাঠিয়েছে বাসায় রেস্ট করার জন্য। আপা কিছু খাবে? এই একটু আগে এক গাদা স্যুপ খেলাম। তোর কি আমাকে এখন রাক্ষস মনে হচ্ছে? ঠিক আছে একটু পর খেও। তুতুল কি শুরু করেছিস? এত খাওয়া যায়? আপা তোমাকে খুব দ্রুত সুস্থ হতে হবে, বাসাটা তোমাকে ছাড়া একদম খালি খালি লাগছে, বাসায় ফিরতে হবে তো তোমার। তুতুল আমাকে হাসপাতালে কে এনেছে? কে আবার? তোমার অফিসের বস, ওই ভাইয়াটা। আচ্ছা আপা, তোমার বস যে দেখতে এতটা সুন্দর, আগে বলনি কেন বলো তো? উনি আমাকে এনেছে, তাহলে এখন দেখছি না যে? আপা ভাইয়াটা সারা রাত হাসপাতালে ছিল, এক চুলও নড়েনি। তোমার অফিসেরও অনেকেই এসেছিল, সবাই দেখে চলে গিয়েছে, কিন্তু একমাত্র উনিই যায়নি। যখন তোমার জ্ঞান ফেরার খবর পাই, উনি আমাদের সাথে বাইরে বসেছিল। আমাকে বলল, তুতুল তুমি যাও তোমার আপার সাথে দেখা করো, আমি পরে দেখা করব, বলেই কোথায় যেন চলে গেল। ও। ভেতরে ভেতরে মিতুলের মনটা একটা প্রশ্নই করছিল। কোথায় চলে গেলেন আপনি? আমার সাথে কেন দেখা করতে আসছেন না এখনো? আপা কি ভাবছো? না কিছু না। আপা ভাইয়াটা খুব ভালো জানো, আমার সাথে কি সুন্দর করে কথা বললো, মাথায় হাত বুলিয়ে দিল। আচ্ছা আপা রেস্ট নাও এখন, আমি আছি এখানে। মিতুল আরও 2 দিন হাসপাতালে রইল। তারপর ডাক্তার শিহাব ওকে রিলিজ দিলেন, কিন্তু বারবার সাবধান করলেন যেন অবশ্যই বাসায় রেস্ট করে। নাদিয়া এলো, অফিসের আরও অনেক কালিগরা এলো, নিশানও এলো, কিন্তু মিতুলের মন যার জন্য অপেক্ষা করে রইল সে এলো না। মিতুলের অনেকবার ইচ্ছে করলো ফোন দেই লোকটাকে, কিন্তু শেষমেশ কী ভেবে আর ফোন দেওয়া হলো না। বাসায় আসার পর মিতুলের একটাই কাজ শুয়ে থাকা। শুয়ে শুয়ে দিন কাটতে লাগলো। নাদিয়া মেসেজ দিয়ে বলল, আপাতত অফিস থেকে তোকে ছুটি দেওয়া হয়েছে বিশ্রামের জন্য। মেসেজ পেয়ে মিতুল পাল্টা রিপ্লাই দিল, নাদিয়া আশিক স্যার কি অফিসে আছে? হ্যাঁ স্যার তো অফিসে আছি রেগুলার। কেন? না এমনি। ভয় পাস না, স্যারই তোকে ছুটি দিয়েছে। আচ্ছা ছুটি দিচ্ছে সব, অথচ একবার এসে দেখাও করতে পারছে না। এই কেমন লোক? আবার নাকি ভালোবাসে। এটা ভালোবাসার নমুনা? সে আসছে না, তাহলে আমিও গায়ে পড়ে খবর নিতে যাব না। তারপর প্রায় 15 দিন কেটে গেল। মিতুল মোটামুটি বলা যায় সুস্থ হয়ে উঠেছে। নিজের রুমে শুয়ে শুয়ে বই পড়ছিল সে। এমন সময় শওকত সাহেব এলেন ওর রুমে। বাবাকে দেখে মিতুল উঠে বসলো। এসো বাবা। মা কেমন আছিস এখন? অনেকটা ভালো, আশা করি অফিসে যেতে পারবো এখন। মা তোর অ্যাক্সিডেন্টের পর খুব ভয় পেয়ে গিয়েছিলাম, তোকে সুস্থ দেখে বুকটা হালকা লাগছে। বলতে বলতে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন তিনি। বাবা সরি তোমাদের এত টেনশনে ফেলার জন্য। আমার চোখের মণি তোরা দুইজন, তোদের কিছু হলে আমি বাঁচবো না রে মা। বাবা প্লিজ এসব বলো না, আমরা সব সময় তোমার পাশে থাকবো ইনশাল্লাহ। মা মিতুল তোকে একটা কথা বলতে চাই। বলো বাবা। মারে, সব বাবা মায়েরই স্বপ্ন থাকে সন্তান বড় হলে তাকে সংসারী হতে দেখার। বিপদ এভাবে পিছু ছাড়ছে না, তাই আমার মনটা ভীষণ অস্থির করছে। আমি জানি তুই নিজের দায়িত্ব খুব ভালোভাবে পালন করতে পারিস,
কিন্তু মা, জীবন তো একা একা কাটবে না, পাশে কাউকে লাগে। তোর জন্য একটা ভালো পাত্রের সন্ধান পেয়েছি। আমি চাই তুই ছেলেটির সাথে একবার দেখা কর। বাবার কথা শুনে মিতুলের বুকটা ধড়াস করে উঠল। বাবা কি বলছে? পাত্র দেখেছে? কে সে? এদিকে তার মনে যে আরেকজনের বসবাস, সেও লাপাত্তা হয়ে আছে। কি বলবে এখন? মিতুলকে চুপ করে থাকতে দেখে শওকত সাহেব বললেন, ছেলেটির সাথে দেখা কর একবার। আমার পুরাতন এক বন্ধু, তারই ছেলে। আগামীকাল এই ঠিকানায় গিয়ে দেখা করে আয়। তারপর আমাকে জানাস কেমন লাগলো। ঠিক আছে মা? মিতুল হাত বাড়িয়ে কাগজটি নিল। একটা রেস্টুরেন্টের ঠিকানা। পরিবারের দিকে তাকিয়ে বিয়ে থেকে দূরে থাকবে ভেবে যাকে ফিরিয়ে দিয়েছে বারবার, আজ পরিবারের জন্যই তাকে ফেলে আরেকজনকে বিয়ে করতে হবে। এ কোন মোড়ে এনে ফেললো জীবন তাকে? কি করবে এখন মিতুল? খুব সুন্দর সাজানো গোছানো একটা রেস্টুরেন্টে মিতুল বসে আছে। আজ তার পরনে একটা কচি কলাপাতা রঙের সালোয়ার কামিজ, সাথে সাদা ওড়না। ফুল এয়ার কন্ডিশন রেস্টুরেন্টটায় বসে মিতুলের মনে হলো এই জায়গাটা অনেক বড় লোকদের জন্য ঠিক আছে। তার মতো সাধারণ মধ্যবিত্ত এখানে খুব একটা মানানসই নয়। আশেপাশের মানুষগুলো বেশ ঝাঁ চকচকে, বোঝাই যায় খুব ধনী পরিবারের লোকজনদের জায়গা এটা। মনের বিরুদ্ধে বাবার কথা রাখতে গিয়ে আজ সে এই রেস্টুরেন্টে এসে বসে আছে। বাবার অবাধ্য হওয়ার মতো মেয়ে সে কখনোই নয়। বাবা শুধুমাত্র তাদের মুখ চেয়ে মা মারা যাওয়ার পরও বিয়ের কথা কখনো ভাবেনি। সেই বাবার কথার অবাধ্য হওয়ার মতো সাহস মিতুলের হয়নি। কিন্তু মনে একটা আশা নিয়ে এসেছে, যার সাথে দেখা করতে এসেছে তাকে সে সবটুকু খুলে বলবে। মনের মধ্যে একজনকে রেখে অন্যজনকে বিয়ে করা মিতুলের জন্য সম্ভব নয়। এক জীবনে কত কিছুই তো মিতুলের পাওয়া হয়নি। ভেবেছিল বিয়েও করবে না পরিবারের দিকে তাকিয়ে। কিন্তু আশিক স্যার যখন থেকে বলেছেন তার ভালোবাসার কথা, মিতুল ভাবতে বাধ্য হয়েছে। মনকে যতবার সে প্রশ্ন করেছে ততবার একটা উত্তরই পেয়েছে। ওই মানুষটির ভালোবাসা সে উপেক্ষা করে জীবনে সুখী হবে না। কিন্তু অ্যাক্সিডেন্টের পর আশিকের একবারও দেখা করতে না আসাটা মিতুলকে প্রচণ্ড অবাক করেছে। যে মানুষ তার সামনে নানা বাহানায় চলে আসতো, নানা বাহানায় তাকে পাশে রাখতো, সে কেন এভাবে নিজেকে আড়াল করে নেবে? কারণটা কি? আজ এখান থেকে বেরিয়ে সে সরাসরি আশিক স্যারের সাথে দেখা করবে ঠিক করেছে। আগামীকাল থেকে অফিস করতে হবে, তার আগেই বোঝাপড়া করে নিতে হবে। লোকটা পেয়েছে কি? এইভাবে তাকে জ্বালানোর কোনো মানে হয়? আর এই পাত্রটাও এখনও আসছে না কেন? কতক্ষণ যাবৎ সে বসে আছে। ওয়েটারের মধ্যে 3 বার এসে জিজ্ঞেস করে গেছে কিছু অর্ডার করবে কিনা। সে প্রতিবারই সময় চেয়ে নিয়েছে, অথচ পাত্রটির কোনো নাম নিশানও পাওয়া যাচ্ছে না। আশিকের রুমের বাইরে কফি হাতে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে তাহমিনা। সে কি ঢুকবে নাকি ঢুকবে না? আশিক ভাইজানের আজকাল কী যে হয়েছে সে বুঝতে পারছে না। ভাইজান কেমন চুপচাপ হয়ে গিয়েছে, কথাবার্তা তেমন বলে না। অফিস ছাড়া বাকি সময় রুমবন্দি হয়ে পড়ে থাকে। হাসপাতাল থেকে আসার পর আমূল পরিবর্তন দেখা যাচ্ছে। এ নিয়ে তাহমিনা বেশ চিন্তিত। আশিক ভাইজানকে সে নিজের ভাইয়ের চেয়েও বেশি আপন ভাবে। তাহমিনার অভ্যাস হলো আশেপাশের মানুষদের ভালো মন্দ বিচার করতে নাম্বার দেওয়া। আশিক ভাইজান তাতে 100তে 100 পেয়ে প্রথম স্থান দখল করে আছে তাহমিনার কাছে। আশিক ভাইজান তাকে অত্যাধিক স্নেহ করে। সেই স্নেহের কথা ভাবলেই তাহমিনার সব সময় চোখ ভিজে আসে। আরও অনেকজনকে নাম্বার দিয়েছে সে। বড় স্যারকে দিয়েছে 100তে 95। মাঝে মধ্যে তিনি তাহমিনাকে জোরে ধমক দেন, সেই জন্য 5 নাম্বার কাটা। দারোয়ান শফিক ভাইকে দিয়েছে 100তে 90। দোকান থেকে জিনিস এনে কিছু টাকা সে মেরে দেয়, তাই 10 কাটা। সেদিন যে সুন্দর একটা আপা এলো বাসায়, তাকে সে 100তে 99 দিয়েছে। যদি আপা আশিক ভাইজানের বউ হয়ে আসে তাহলে সে পণ করেছে আপাকে 100তে 100 দেবে। এখন সে আপাতত কফি নিয়ে রুমে ঢুকবে আল্লাহর নাম নিয়ে। কফির বাহানায় ভাইজানের সাথে টুকটাক কথাবার্তা বলতে চায় সে। ব্যাপারটা কি জানতে চায়। ভাইজান আসবো? আসো। ভেতরে থেকে শোনা গেল। রুমের ভেতরে ঢুকে তাহমিনা দেখলো ভাইজান খাটে বসে কি যেন বই পড়ছে। সে কফিটা টি টেবিলে রেখে বলল, ভাইজান একটা কথা বলবো? বলো। ভাইজান, মিতুল আপা কেমন আছে? শুনছি ওনার অ্যাক্সিডেন্ট হয়েছিল। আশিক তাহমিনার দিকে তাকালো, নিষ্প্রাণ দৃষ্টিতে বলল, এখন ভালো আছে, নিজের বাসায় আপাতত বিশ্রাম নিচ্ছে। আগামীকাল অফিসে জয়েন করবে। ভাইজান, আপাকে আরেকদিন বাসায় নিয়ে আসেন। আপা সেদিন বলছিল আমের আচার তার খুব পছন্দ, আমি বানাই রাখছি আপার জন্য। আশিক নিচু স্বরে বলল, ঠিক আছে, বলবো।
মনে আরও অনেক প্রশ্ন থাকলেও তাহমিনা আর কোনো প্রশ্ন আশিককে জিজ্ঞাসা করলো না। ভাইজানের চেহারাটা কেমন যেন মলিন লাগলো। সেই চেহারার দিকে তাকিয়ে তাহমিনার মনটাই খারাপ হয়ে গেল। সে নিঃশব্দে রুম থেকে বেরিয়ে চলে গেল। আশিক একটু পর বারান্দায় গিয়ে বেতের চেয়ারটায় বসে বাইরের রৌদ্রোজ্জ্বল পরিবেশটার দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। আজ অফিস থেকে লাঞ্চ টাইমে চলে এসেছে সে। তার ভেতরটার হাহাকার সে কাউকে দেখাতে পারছে না। সেদিন যখন সকালবেলা মিতুলের জ্ঞান ফিরে এলো, ও খুব ইচ্ছা করছিল মিতুলের কাছে ছুটে যেতে, ওর মায়াবী মুখটার দিকে তাকিয়ে বলতে, আপনি খুব খারাপ, খুব। আমাকে শুধু কষ্ট দেন আপনি। মায়ের পর সবচেয়ে বেশি কষ্ট আপনি দিয়েছেন। দেখেন আমার কি বিহার অবস্থা করেছেন, নিষ্ঠুর নারী। কিন্তু পর মুহূর্তে মিতুলের বোন আর বাবার অসহায় মুখটার দিকে তাকিয়ে মনে হলো তার কারণে এই মানুষগুলো এত কষ্ট পেয়েছে। তার তো এই অধিকার নেই মানুষগুলোকে কষ্ট দেওয়ার। মিতুল তাকে ভালোবাসে না বলেই বারবার সে রিজেক্ট হয়েছে। আবার তার কারণেই মিতুল মরতে বসেছিল। তাই সে সন্তর্পণে সরে এসেছে মিতুলের জীবন থেকে। কিছু ভালোবাসা বোধহয় সুন্দর সমাপ্তি নসিব হয় না, মাঝপথেই থেমে যেতে হয়। তারপরের 15টা দিন আশিকের কিভাবে কেটেছে সেই জানে। সবচেয়ে প্রিয় মানুষটিকে চোখে না দেখার যন্ত্রণা বয়ে চলেছে সে নীরবে। বাবা অনেকবার প্রশ্ন করলেও সে এড়িয়ে গেছে। সে চায় না বাবা তার কথা ভেবে কষ্ট পাক। মিতুল অপেক্ষা করতে করতে ফোনের দিকে তাকালো সময় দেখার জন্য। হঠাৎ কেউ বলে উঠল, মিতুল আপনি? চোখেতে সেদিকে তাকিয়ে হতভম্ব হয়ে গেল মিতুল। এই মানুষটাকে সে কল্পনাও করেনি এখানে। এখানে কেন? নিশান সাহেব, আপনি এখানে? হ্যাঁ, আমাকে তো বলা হয়েছে আমার বাবার কোনো বন্ধুর মেয়ে এখানে আমার জন্য অপেক্ষা করছে, তাই এসেছে। আমি তো ভাবতে পারিনি সে মেয়েটি আপনি। হোয়াট এ কোইন্সিডেন্স। নিজের কানকে বিশ্বাস করতে পারলো না মিতুল। নিশানই তাহলে বাবার পছন্দের সে পাত্র? এখন কি হবে? নিশানকে সে কিভাবে বলবে তারই সবচেয়ে কাছের বন্ধুকে মিতুল পছন্দ করে? নিশানকে বিয়ে করার চিন্তা মাথায় এলেই যেন জমে যাচ্ছিল মিতুল। তার সাথে কি হচ্ছে এসব? এ কোন গোলক ধাঁধায় পড়লো মিতুল?